এসি মিলান টপ অফ দ্য লিগে আফটার আ লং টাইম। অ্যালেগ্রির আন্ডারে অনেকেই কিন্তু কোশ্চেন করতেছিল যে হারাম বলের এগেনস্টে কি করবে মিলান, মানে হারাম বল খেলা ছাড়া আর কি করবে, মিলানের খেলা যে সুন্দর হবে সেটা কিন্তু কেউ এক্সপেক্ট করতে পারেনি। গতকালকে নাপোলিকে 2-1 গোলে হারিয়ে মিলান কিন্তু এখন টপ অফ দ্য লিগে আছে। Oh, ওয়েল, yes. সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যালসিও ক্যাফে এর আড্ডাখানায়। আজকে একটু নাপোলি ভার্সেস মিলানের খেলা নিয়ে ছোট্টখাট্ট একটু আলোচনা করবো। ওয়েল, গতকালকে খেলা যদি আপনারা দেখে থাকেন, দেখে অবশ্যই আমি মনে করবো যে আপনারা মজা পেয়েছেন। হ্যাঁ, বোরিং ম্যাচও হয়েছে কিছুটা বলা যায়, যদি আপনি নাপোলির পক্ষে থাকেন। আর এসি মিলানের পক্ষে থাকলে আপনারা কালকে প্রেসারের মেশিন নিয়ে বসেছিলেন খেলায়, কারণ কি প্রথম হাফে যেরকম সুন্দর করে এসি মিলান এগিয়ে গিয়েছিল, ক্রিস্টিয়ান পুলিসিচের 3 মিনিটের মাথায় সালেম একাসকে যে অ্যাসিস্টটা দিয়ে প্রথমে এগিয়ে গিয়েছিল, সেইটা থেকে কিন্তু খেলার মোড়টা কিছুটা ঘুরে গিয়েছিল। এসি মিলান কিছুটা ডিফেন্সিভ খেলছিল এবং নাপোলি খেলছিল অ্যাটাকিং ফুটবল। এবং মজার বিষয় হইতেছে, যতই অ্যাটাকিং ফুটবল খেলুক না কেন, মেইন গোল স্কোরিং চান্স কিন্তু এসি মিলানই বানাচ্ছিল। এবং সেটার ফলাফল হিসেবে ক্রিস্টিয়ান পুলিসিচের অসাধারণ একটা গোলে কিন্তু 2-0 গোলে মিলান 31 মিনিটে এগিয়ে যায়। এবং সেই বিল্ড আপের মধ্যে বলতেই হবে পাভলোভিচের রান, মানে আউট অফ নো হোয়ার এস্তুপিনানের মতো একটা লেফট ব্যাক যাকে কেনাই হয়েছে স্পিডের কারণে, সেই লেফট ব্যাক বাদ দিয়ে পাভলোভিচ পুরোপুরি লেফট ব্যাকের মতো সামনে এগিয়ে গিয়ে পুরা মাঠ কাভার করে সে একলাই ড্রিবল পাস করে পাস দিয়ে ফোফানাকে, এবং সেই ফোফানা ওয়ান টাচ করে পুলিসিচকে বলটা বানিয়ে দেয় এবং পুলিসিচ গোল করে 2-0 গোলে এগিয়ে দেয়। চমৎকার লেগেছিল। মানে এসি মিলান ফ্যান হিসেবে আমরা আসল কথা, যারা অ্যালেগ্রিকে পছন্দ করি আগে থেকে তারা তো জানি, আর যারা রোনালদো সময় থেকে অ্যালেগ্রিকে ফলো করে তারা জানে অ্যালেগ্রি আসলে খুব বেশি ডিফেন্সিভ কোচ। কিন্তু কালকে খেলা কিন্তু স্টার্টিংটা ছিল ডিফারেন্ট এবং এসি মিলান কিন্তু খুবই চমৎকার অ্যাটাকিং, কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে খেলছিল। বাট আনফরচুনেটলি 57 মিনিটে সেই এস্তুপিনান রেড কার্ডটা খেয়ে যায় এবং ক্রিস্টিয়ান পুলিসিস একটা গোল একটা অ্যাসিস্ট করে মোটামুটি ম্যান অফ দ্য ম্যাচ নিশ্চিত করে ফেলেছিল। সেইখানে ক্রিস্টিয়ান পুলিসিসকে স্যাক্রিফাইস করে বাড়তে সাকিকে নামানো হয়। মানে যেহেতু লেফট ব্যাক একজন রেড কার্ড খেয়ে গেছে, লেফট ব্যাকের সেম টু সেম আরেকটা লেফট ব্যাক নামানো হয়, 21 বছরের ইতালিয়ান লেফট ব্যাক, 21 না সরি 19 বছরের ইতালিয়ান লেফট ব্যাক। এবং মজার বিষয় বলা যায়, দ্বিতীয় হাফ ছিল ডিফারেন্ট একটা গল্প। পুরাটা ম্যাচ এসি মিলান জাস্ট ডিফেন্স করে গেছে এবং যেটা হয়েছে, যেহেতু ক্রিস্টিয়ান পুলিসিচকে স্যাক্রিফাইস করা হয়েছে, স্যান্তি হিমেনেজ একলা স্ট্রাইকার হিসেবে খেলা শুরু করেছিল। যেহেতু অপরচুনিস্টিক স্ট্রাইকার, তাই ক্লিয়ার কাট চান্স পাচ্ছিল না, তাকেও সাব করে দিয়ে রাফায়েল লিয়াওকে নামানো হয়েছে। কারণ কি, রাফায়েল লিয়াও যেহেতু ডিফেন্ডার ড্রিবল পাস করে যেতে পারে, হ্যাঁ আমরা অনেকেই বলে অলস একটা প্লেয়ার, কিন্তু সেই অলস প্লেয়ারটা কিন্তু ড্রিবলিং এর মধ্যে এসি মিলানের সবচেয়ে ভালো ড্রিবলার কিন্তু সেই। এবং তাকে নামানো হয় যাতে কাউন্টার অ্যাটাকে সে কিছু একটা করে দেখাতে পারে, এবং সে কিন্তু করে দেখিয়েছে। মজার বিষয় হচ্ছে, আমরা অনেকেই বলতেছি যে হ্যাঁ সে গোল মিস করছে, কিন্তু আমাদের তো গোল মিস করার ইম্পর্টেন্ট ছিল না, তার কাজই ছিল বলটাকে টাইম নষ্ট করা, এবং সে তাই করেছে। বল নিয়ে টাইম নষ্ট করেছে, মানে পারফেক্ট সাবস্টিটিউশন ফ্রম অ্যালেগ্রি। এবং অ্যালেগ্রি কথা বলাতে একটা জিনিস বলবো, কন্তের বিরুদ্ধে কিন্তু শেষ 6 ম্যাচে অ্যালেগ্রি কিন্তু কোনো জয় পায়নি, এই প্রথম জয় পেয়েছে। শুধু সেটা না, সানসুরেতে কিন্তু কন্তে সহজে হারে নাই, এবং কন্তে কিন্তু সেটা হেরে গিয়েছে। গত মৌসুমের 2টা ম্যাচে কিন্তু নাপোলি এসি মিলানের বিপক্ষে জিতে। শুধু তাই না, যখন সে ইন্টারের কোচ ছিল তখন কিন্তু সানসিরোতে সে ম্যাচগুলো জিতে। সো কন্তে এসি মিলানের বিরুদ্ধেও অপরাজিত ছিল, অ্যালেগ্রির বিরুদ্ধে অপরাজিত ছিল। কালকে সেই সবগুলা রেকর্ড ব্রেক হয়ে গিয়েছে। তবে সেকেন্ড হাফের গল্প আরেকটু বলতে হয়। আমরা যারা সেকেন্ড হাফ যারা দেখেছি, আসল কথা তারা আসল কথা খুবই 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 প্রেশারের মধ্যে ছিলাম। মানে টিভি, মানে মোবাইলে বা টিভিতে দেখাতেই আমরা প্রেশারে ছিলাম। মাঠে যে কি অবস্থা সেটা আসল কথা মাঠের মানুষরা সবচেয়ে ভালো বলতে পারবে। নাপোলি যেটা করেছে, নাপোলি একটা বড় স্যাক্রিফাইস করেছে, সেটা হচ্ছে কেভিন দে ব্রুইনকে সাবস্টিটিউট করা। এখানে অনেকেই কোশ্চেন করবে যে হ্যাঁ, কন্তের মতো একটা কোচ কেভিন দে ব্রুইনকে কেন সাবস্টিটিউট করে। ওয়েল, সেটা ছিল চমৎকার একটা আইডিয়া, কারণ কি কেভিন দে ব্রুইন এবং মেকতুমনের বিরুদ্ধে বদলে নামের এলমাস এবং নেরেস চমৎকার ভাবে তারা ড্রিবল পাস করে ভিতরে ঢুকছিল এবং ডিফেন্স ব্রেক করছিল বারবার। যার ফলাফল হিসেবে কিন্তু নাপোলি ম্যাচ শেষে 19টা শট করে, যার মধ্যে 7টা অন টার্গেট ছিল। শুধু তাই না, লুকা মদ্রিচের কথা না বললেই নয়। 40 বছরের বুইরা রিয়াল মাদ্রিদ থেকে এসেছিল, সবাই কিন্তু মনে করেছিল এই বুইরা কি করবে না, এই বুইরা মিলানে পুরো নিউক্লিয়াস হয়ে গিয়েছে। মানে হি ওয়াজ আ ব্যালন ডিওর উইনার। মিলান সমর্থকরা যদি কেউ সন্দেহ করে থাকে যে হ্যাঁ রিয়াল মাদ্রিদে খেলতো বলে সে ব্যালন ডিওর উইনার, নো ভাই, পুরা মাদ্রিদ মানে মিলান কি ঘুরাই দিছে। এই মিলানটাই 8ম স্থানে শেষ করেছিল, সেই মিলানই এখন টপ অফ দ্য লিগে চলে গিয়েছে। অ্যালেগ্রির জাদু তো আছেই, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা হচ্ছে লুকা মডরিচ। এবং মডরিচ মানে অ্যাটাকিংলি সে তো প্রতিটা বিল্ড আপে ছিল, শুধু তাই না ডিফেন্সিভলিও শেষে ওই যে ডেভিড নেরেজের একটা গোল,
সে বাঁচিয়েছে, মাথায় লেগে সেটা ক্রস বারে, সরি সাইড বারে লাগে, গিয়ে বেঁচে যায়। এবং ওই বলটা যদি না হতো, মানে ওই বলটা যদি গোল হয়ে যেত তাহলে কিন্তু 2-2 গোল ড্র হয়ে যেত। এবং মিলা এত সুন্দর খেলা পরে এই ড্রটা আসল কথা মেনে নেওয়ার মতো না, কারণ কি এস্তোপিনানের রেড কার্ডটা না কন্ট্রোভার্সিয়াল আমি বলবো না, কারণ কি বাই দ্য রুলস সে ক্লিয়ার কাট গোল চান্স ক্রিয়েট করেছিল, সেটাকে সে ডিফেন্ড যেহেতু করেছিল সেটা ক্লিয়ার কাট রেড কার্ড। এবং এস্তুপিনান এটা একটা বড় ভুল করে, কারণ কি মাইকনান কিন্তু এটা সেফ দিতে পারতো, নাও পারতো, বাট এই রেড কার্ডটা কিন্তু একটা জরুরি সময় খেয়েছে এস্তুপিনান। এবং রেড কার্ডটা খাওয়াটা ছিল এসি মিলানের জন্য একটা সৌভাগ্য, কারণ কি বার্তে সাগি এত ভালো খেলতে পারে সেটা কিন্তু আমরা মিলান ফ্যানরাই জানতাম না। তো ইতালির জন্য একটা সৌভাগ্য। দিমার্কো, আমরা বারবারই বলি দিমার্কো কোনো রিপ্লেসমেন্ট নাই, দিমার্কো কোনো রিপ্লেসমেন্ট নাই, আমরা কিন্তু পেয়ে গেছি বাড়তে থাকি। হ্যাঁ, এক খেলাতে বিবেচনা করা যায় না, কিন্তু 10 জনের এসি মিলান নাপোলিকে 45 মিনিট আটকায় রাখছে, সেখানে কিন্তু বার্তেসাগির অনেক বড় ক্রেডিট আছে। এবং ডেভিড নেরেস, তাকে কিন্তু ক্লিয়ার কাট গোল স্কোরিং চান্স কিন্তু বার্তেসাগি দিয়ে দেয় নাই। এবং যখনই দেখা যাচ্ছে প্রথমে পলিতানো ছিল, পলিতানো হাফায় উঠছিল, তারপর নেরেজ নামছে, নেরেজও হাফায় উঠছিল, তারপর নাওলেংকে নামানো হয়েছে, নাওলেং লেফট সাইড থেকে অ্যাটাক না করে মিডলে চলে গেছে, এবং এলমাস রাইট সাইডে চলে গেছে, ডেভিড নেরেসও রাইট সাইডে গিয়ে অ্যাটাক করার চেষ্টা করেছে, কিন্তু বারবারই পরাস্ত হয়েছে। লেফট সাইডে কথা বলাতে যেটা বলবো, আতে খামে নিয়ে অনেকেই কোশ্চেন করবে যে আতে খামাকে এই ছেলেটাকে কেন নিয়ে আসা হচ্ছে। সে 2টা বল লুজ করেছে, সরি 3টা বল টোটাল লুজ করেছে, টানা 2টা, এবং পরবর্তীতে একটা বল লুজ করেছে। বাট তাকে নেওয়া হয়েছে ডিফেন্সিভ কন্ট্রিবিউশনের জন্য, এবং কালকে ডিফেন্সিভ কন্ট্রিবিউশনটা খুবই ভালো লেগেছে। তার কাছ থেকে কিন্তু বল ড্রিবল করে কিন্তু কেউ ঢুকতে পারে না। আমরা যদি খেলাটা দেখি, সে বল পাস দিয়ে থেকে মিস পাস করতেছে, যেহেতু 20 বছরের একটা ছেলে, কিন্তু সে কিন্তু ডিফেন্সিভলি খুবই স্ট্রং। এবং আমার কাছে এতে কামে এবং বার্তেসাকি দুইজনের খেলা খুবই ভালো লেগেছে। দুইজনই 20 বছরের ছেলে, যেভাবে ডিফেন্ড করে গিয়েছে মনে হয়েছে তারা খুব ম্যাচিউরড হয়ে গিয়েছে। আর ম্যাথিও গাবিয়া এসি মিলানের ভাইস ক্যাপ্টেন এবং মাইগনান না থাকলে ক্যাপ্টেন, সো সে কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সবচেয়ে বেশি অবাক করা প্লেয়ারটা হচ্ছে পাভলোভিচ, অসাম, জাস্ট কালকে যে অ্যাসিস্টটা করেছে সেটা তো আছেই, এবং সে যেভাবে চিপি করে নিজেই ফাউলের শিকার হয়েছে, জিনিসগুলো আসলে বাই দ্য রুলস সে ফাউল গুলা পেয়েছে, কিন্তু কথা হচ্ছে আমরা সবাই বুঝতে পেরেছি যে না, তার এগুলো সবগুলো অভিনয় ছিল। তো আমরা এসি মিলান একটি মাতেরাজি পেয়েছি, তাও সার্বিয়ান মাতেরাজি, এটা একটা মজার একটা বিষয়। তো সবার কথা বললাম, একটা মূল প্লেয়ারের কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে রাবিওত। আমি পার্সোনালি রাবিওতকে চাইনি মিলানে, কিন্তু অ্যালেগ্রি যেহেতু তার মতো প্লেয়ার খুঁজতেছিল এবং জাসারি হুট করে ইনজুরিতে পড়ে গেছে, তাই ইমার্জেন্সি বাই হিসেবে রাবিওতকে কিনে নেয়। এবং রাবিওত অ্যাকচুয়ালি ডিফারেন্ট লেভেলে একটা খেলা দিচ্ছে, এবং মদ্রিচ তার সেরা খেলার দেখাইতেই পারতেছে রাবিওতের মতো একটা প্লেয়ার তার পাশে খেলাতে। শুধু তাই না, এসি মিলান অ্যাটাকিং মুডে যাইতে গিয়ে যে প্রেসিং গুলা করছে, তার মধ্যে রাবিওতেরই সবচেয়ে বেশি ভূমিকা আছে। আর ফোফানা তো আছেই। ফোফানা খেলা কারো ভালো না লাগলেও, কালকে ফোফানা ছিল একদম সেকেন্ড স্ট্রাইকারের মতো খেলছিল, এবং চমৎকার খেলেছে। এবং তার বদলে লোফতাস চিককে নামানো হয়েছে। ওয়েল, লোফতাস চিক অন্যান্য ম্যাচে ভালো খেললেও কালকে ডিফেন্সিভ ওয়ার্কটা বেশি থাকাতে তার খেলার চোখে পড়েনি। সান্তি হিমিনেজ যখন খেলছিল সবাই তার কাছ থেকে এক্সপেক্ট করেছিল 20টা গোল দিবে, 30টা গোল দিবে এই হিসেবে, কিন্তু সান্তি হিমিনেজ যেভাবে খেলছে পুরাটাই টিম প্লেয়ার হিসেবে খেলছে। ও আমাকে আসল কথা অলিভিয়া জিরুদের কথা মনে পড়িয়ে দিয়েছিল। 2018 সালে অলিভিয়া জিরু যেমন পুরা মৌসুম, মানে পুরা ওয়ার্ল্ড কাপে কোনো শর্ট অন টার্গেট করে নেই, বাট ওয়ার্ল্ড কাপ উইনার হয়ে গিয়েছে। জিমিনেস কিন্তু ঠিক সেরকমই খেলতেছে, সে ডিফেন্স ব্রেক করার চেষ্টা করতেছে, ডিফেন্সিভ কন্ট্রিবিউশনে নামতেছে। নট অনলি দ্যাট, সে একদম নিজেদের ডি বক্সে গিয়ে পর্যন্ত বল ক্যারি অন করে সামনে যাওয়ার চেষ্টা করতেছে। মানে পরিপূর্ণ পোচার থেকে সে হোল্ড আপ স্ট্রাইকারের দিকে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এবং পার্সোনালি বলবো যে তার খেলা খুবই ভালো লাগছে। হ্যাঁ, কালকেও গোল মিস করছে, ওয়েল মিস তো করেই, সবাই করে, বাট ক্রিশ্চিয়ান পুলিসিচ মানে এই ছেলেটা আসলে মিস করতেছে না। ক্যাপ্টেন আমেরিকা ইজ ক্যাপ্টেন আমেরিকা অফ মিলান, সিরিয়াসলি সে আমাদেরকে পরিপূর্ণভাবে ক্যারি অন করে যাচ্ছে। এবং অ্যালেগ্রির আরেকটা ফেভারিট প্লেয়ার যেটা সালেমেকাস, অ্যালেক্সিস সালেমেকাস, গত 2 মৌসুম ধরে মিলানে খেলার সুযোগ পায় নাই, তো এই মৌসুমে অ্যালেগ্রির আন্ডারে সে পুরো বিস্ট মোড়ে চলে গেছে। আমরা থিও হার্নান্দেজকে হারিয়েছি, কিন্তু থিও হার্নান্দেজের হারানোটা কিন্তু আমরা বুঝতেছি না, কারণ কি সালেমেকাস থিও হার্নান্দেজের মতোই খেলছে, বরং তার থেকে কিছুটা বেটার খেলছে। সে রাইট উইং ব্যাক হিসেবে খেলছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে পরিপূর্ণ সেকেন্ড স্ট্রাইকারের মতো খেলছে। এবং সালেমেকাস প্রথম গোলটা বাদ দিল, পুরা ম্যাচটাই মানে ফার্স্ট হাফটাই সে কিন্তু যেভাবে ডমিনেট করে গিয়েছে, অস্থির, জাস্ট অসাম একটা খেলা দিয়েছে। আর মাইক মাইকডান ইনজুরি থেকে ফিরে এসে প্রথম গোলটা খাইলো 498 মিনিট পরে এসি মিলান গোল খায়, এবং সেটা মাইগনানই খায়। কিন্তু এই গোলটা খেয়ে যে তাকে বলবো যে বাজে, সেটা কিন্তু না। কালকে অলৌকিক 2টা সেভ করেছে, মানে
ডেভিড নেরেজে মানে বারে লেগেছে তো ঠিক আছে, কিন্তু ডেভিড নেরেজে আরেকটা শট সে কিন্তু সেভ করে। শুধু তাই না, নেরেজ আসার আগে দেব্রুইনার একটা শট সে সেভ করে, এবং সবগুলাই আসল কথা মাইক ডান কালকে ম্যাচটা আমাদের অনেকাংশে বাঁচিয়েছে। তো কালকে খেলা টপ টিমের এগেইনস্টে এসি মিলান কি করতে পারে সেটা কিন্তু ফলাফল আমরা জেনে গেছি। হ্যাঁ, ডিফেন্সিভ খেলেছে। অ্যালেগ্রি কিন্তু পরিচিত ডিফেন্সিভ কোচ হিসেবে, এবং ইতালিয়ান ট্যাকটিক্স কিন্তু ডিফেন্সিভই, এবং সেই হিসেবে নাপোলির বিরুদ্ধে ভালো খেলেছে এবং ম্যাচটা জিতেও এসেছে। কন্তের বিরুদ্ধে প্রথম জয়টা যেহেতু অ্যালেগ্রি পেয়ে গেছে, এবারে টপ অফ দ্য লিগে চলে আসছে। দেখা যাক মৌসুমটা কোন দিকে শেষ করে। এই টপ অফ দ্য লিগে থাকবে না কিনা সেটা আর ৩৩ ম্যাচ পরেই বোঝা যাবে। তো এইখানেই রাখলাম, সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।